আমি জীবনে কোনোদিন এখনো স্নোফল দেখিনি। পুরো ভ্যালি পর্যন্ত চলে এসেছি, ওখানে দেখা যাচ্ছে সেই ছোট্ট টাউনটা। কাশ্মীর কোনোদিন কোনো দিক থেকে খারাপ হয় না, কাশ্মীর ইজ অলওয়েজ আ হেভেন। আজ থেকে 5 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ট্রেন ধরে পৌঁছেছিলাম দিল্লি, আর দিল্লিতে একদিন ঘোরার পর সেখান থেকে কাশ্মীরে পেহেলগামে আমি 2 রাত্রি ছিলাম এবং পেহেলগামটা ঘুরে দেখেছিলাম। কিন্তু তারপর বাবা অমরনাথের দর্শন, আর সেই দর্শন কমপ্লিট করার পর আজ আমি কাশ্মীর আবার ঘুরতে চলেছি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি বাবা অমরনাথের গুহা থেকে বালতাল পর্যন্ত রাস্তাটা। আজকের ভিডিওতে যা দেখব সেটা বালতালে পৌঁছানোর পরের দিন থেকে। সকাল 8টা বাজে, টেন্ট ফেন্ট ছেড়ে বেরিয়ে গেলাম। এখন শেয়ার গাড়িটা ধরে নিতে হবে, যদি শেয়ার গাড়ি না পাই তাহলে খুব মুশকিলে পড়তে হবে। কালকে রাত্রে তো শুনেছিলাম এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, এখন গিয়ে দেখি। বাকি এটাই কিন্তু বালতালের বেস ক্যাম্প, এইখান থেকে এন্ট্রি হয়। এটা হচ্ছে বালতাল, এখান থেকে সোজা ওই সাইডটা পড়ছে হচ্ছে ডোমেল, এই সাইডটা ডোমেল, আর এই দিকে চলে যাচ্ছে অমরনাথ বাবার গুহার দিকে। এটা পুরো পার্কিং এরিয়া, এখান থেকেই কনভয়গুলো ছেড়ে যায়। ওই পেছনের ওই সাইডটা দিয়ে এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে চলে যায় অমরনাথ বাবার গুহা। এরপর একটু দৌড়াদৌড়ি করে আমি শেয়ার গাড়ি ধরে নিয়েছিলাম, কারণ আমার কাছে সময় কম ছিল, কারণ আজই আমায় সোনমার্গ ঘুরে বিকালের মধ্যে শ্রীনগর পৌঁছতে হবে। গুড মর্নিং। এখন আমি সোনমার্গে এসেছি। গতকাল রাত্রে আমি বাবা অমরনাথ যাত্রা কমপ্লিট করে বালতালে এসে থেকেছিলাম। বালতালে পৌঁছানোর পর সেরকমভাবে ভিডিও করিনি, কারণ শরীরের অবস্থা খুব খারাপ ছিল। এখনও শরীর খুব ভালো নেই, কিন্তু কয়েকটা দিন মাত্র ছুটি পেয়েছি আর ঘুরতে চলে আসা। যাই হোক, এখন আমি আছি সোনমার্গে, এবং সোনমার্গে নেমে আমি একটুখানি খাবার খেয়ে নিয়েছিলাম। একটুখানি এই কারণেই বললাম, কারণ এখানে খাবারের দাম অনেক। দুটো একটু বড় সাইজের কচুরি দিয়ে তরকারি দেবে, 100 টাকা দাম, জায়গা হিসাবে হয়তো দাম। আমি ম্যাগি খেলাম, পাহাড়ে এসে ম্যাগি খাবো না এটা হতে পারে? তো ম্যাগি আমার কাছ দিয়ে 60 টাকা নিল, একটু সবজি দিয়ে। তারপরে সোজা একটু আসার পর একটা জায়গায় দেখলাম যাত্রী নিবাস রয়েছে, এখানে এসে থাকে বা এখান থেকে শুরু করে, সোনমার্গ থেকেও শুরু করে, এরকম ক্যাম্পিং এখানেও আছে। সেখানে জিজ্ঞেস করলাম যে আমার ব্যাগটাকে একটু রাখা যাবে, আমি একটুখানি ঘুরে আসতে চাই। প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু তারপরে ব্যাগটা আমার রেখে দিল আর কি, বললো তাড়াতাড়ি চলে আসতে। এরপরে আবার গাড়ি পাওয়া মুশকিল, এখান থেকে নাকি রাস্তা বন্ধ হয়ে যায়, শ্রীনগরের দিকে যেতে দেয় না। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব উপরে যেতে হবে এবং ওপর থেকে ঘুরে আসতে হবে। থাজিবাস গ্লেসিয়ার, যারা সোনমার্গ আসে তারা এই জায়গাটা অবশ্যই ঘোরে। এছাড়া আরও অনেক জায়গা আছে যেগুলো সোনমার্গ থেকে একটু ডিস্টেন্সে, কোনোটা 15 কিলোমিটার, কোনোটা 25 কিলোমিটারও আছে, সেগুলো যায়। কিন্তু আমি শুধু আজকে থাজিবাস গ্লেসিয়ারই যাবো। এই যে পেছন দিয়ে বেশ কিছুটা হেঁটে এলাম, প্রায় 500 মিটারের মতন, আর এখান থেকে এন্ট্রি পয়েন্ট আর কি, থাজিবাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাগ্যবশত রেনকোটটা ব্যাগে ভরেছিলাম। গত 3 দিন আর আজকে নিয়ে 4 দিন টানা আমি ট্রেকিং করছি। পেহেলগামে, মিনি সুইজারল্যান্ড, আরু ভ্যালিতে ট্রেকিং, গত 2 দিন বাবা অমরনাথের ট্রেকিং, পেহেলগাম থেকে শুরু করে বালতালে নামা, আর আজকের দিন শুরু হওয়ার সাথে সাথে আবার ট্রেকিং। এই জন্য একটুখানি বেশি হাঁপিয়ে গেছি। প্রত্যেকটা জায়গার মতনই এখানে ঘোড়াওয়ালারা মাথা খাচ্ছে, চলুন নিয়ে যাবো, কম পয়সায় হয়ে যাবে। কিন্তু নিজের পায়ে হেঁটে এই যে কষ্টের সাথে জায়গা দেখার আলাদাই মজা। ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হাওয়াও কিন্তু প্রচণ্ড, ঠান্ডা লাগছে খুব। যদিও
রেনকোটে শুধু ওপরের ভাগটাই পরেছি, নিচের ভাগটা নয়। দেখি আরেকটু জোরে নামলে তারপরে পড়বো। এখান থেকে আমার রাস্তাটা মোটামুটি আরও 2 কিলোমিটার। তো 9100 ফুটের বেশি এই থাজিওয়াস গ্লেসিয়ার। বেশিরভাগ সবাইকে দেখছি ঘোরা নিয়ে যেতে। সব থেকে মজাদার বিষয় হলো বর্ষাকালে এসেছি, চারিদিকটা এত সুন্দর, মানে কাশ্মীর তো এমনিতেই স্বর্গ। আমি এত পাহাড় ভালোবাসি, আর কাশ্মীর আমি প্রথমবার এসেছি, মানে একটা আলাদাই নেশা। গ্লেসিয়ারে যাওয়ার রাস্তাটা সেটা কিন্তু খুব দারুণ। সে আপনি ঘোড়ায় আসুন আর হেঁটে আসুন, আর এখানে দৃশ্য দেখতে দেখতে মানে সব থাকান এমনিই দূর হয়ে যায়। 10:30 বাজে, হেঁটে যাচ্ছি এখনও, আর এবার আবার চড়াই চড়ছি। আসার সময় মার্কেট থেকে কিছু আপেল নিয়েছিলাম, 50 টাকায় 500 গ্রাম নিয়েছিল। এখন তো আপেলের সিজন নয়, তাও একটু আপেল নিয়ে নিয়েছি। কাশ্মীর এসছি আর কাশ্মীরের আপেল খাবো না হতে পারে? এই সোনমার্গ কিন্তু সারা বছরের জন্যই একটা টুরিস্ট প্লেস। আর এই থাজিওয়াস গ্লেসিয়ার প্রত্যেকটা সময় মানুষের আনাগোনা থাকে, তো বর্ষা হোক বা বরফ সবসময় মানুষ আসে। সামনে বরফ তো দেখা যাচ্ছে, কিন্তু যেই তুলনামূলক এখানে বরফ থাকে সেটা নেই। আর ওইদিকে সব বরফ গলা জলগুলোই এখান থেকে পাস হচ্ছে। একটু ঠান্ডাকালে বা মার্চের দিকে আসলে এইসব পুরো জায়গা বরফে ভরা থাকে। আর এখন ওই জায়গাটা একটা বরফের চাই দেখা যাচ্ছে, ওইখানে অনেক মানুষের ভিড়। ওখানে স্লেজিং হচ্ছে, একটা অ্যাক্টিভিটি যেটা স্নো অ্যাক্টিভিটির মধ্যে ধরে। আর ওই সাইডটা পুরো সাদা থাকে, খুব সুন্দর এখানে গ্রিনারি রয়েছে। আর তার সাথে বৃষ্টিতে হওয়াতে সৌন্দর্য আরও একদম বাড়িয়ে দিয়েছে। একটা প্রশ্ন আছে, কোনো সময় সমুদ্রের পাড়ে বসে টাইম কেটেছে, মানে ঘন্টা 2 ঘন্টা সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কেটে গেছে? কোনো সময় এরকম জায়গায় এসে দেখবে, তখন ওই 2 ঘন্টাও মনে হবে 2-10 মিনিট। আমি শুরু করেছিলাম 9:15-তে, এখন 11টা বাজে, মনে হলো জাস্ট শুরু করেছি। ওইখানে দূরে মানে এই যে যে জলটা আসছে সেখানে, ওখানে একটা ঝর্ণার মতন রয়েছে দূরে, অনেক লোক গেছে। ইচ্ছা মনে করছে, কিন্তু সময়টা খুব কম। আর ওদিকে এখন বৃষ্টির মধ্যে রিস্ক নিয়ে লাভ নেই। ইচ্ছা আছে একটু ওই পাহাড়ের ওই বরফটাতে একটু হাত বুলিয়ে আসার, কারণ বরফ আমি সেইভাবে আমার জীবনে উপভোগ করতে পারিনি। সেই জন্য বরফের সাথে একটা ইমোশন জড়িয়ে আছে আর কি। খুব ইচ্ছা আছে এক সময় এখানে আসার, যখন স্নোফল হবে। আমি জীবনে কোনোদিন এখনও স্নোফল দেখিনি। এটা পুরোপুরি অফ সিজনই বলা যায়, কারণ বৃষ্টির সময় সহজে কেউ ঘর থেকে বেরোয় না, ভাবে বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কী আর দেখবি। আমি আগে হয়তো অনেকবার বলেছি, আর এখনও বলছি যে বর্ষাকাল আমার ফেভারিট। দেখে মনে হচ্ছে সবাইকে তো তাড়িয়ে দিচ্ছে, কারণ বৃষ্টির মধ্যে হয়তো রিস্ক নিতে দিচ্ছে না। আর একটুখানি বাকি, একটু বরফটা ছুঁয়েই আসবো। পৌঁছে গেছি সেই বরফের মধ্যে, কিন্তু হাত দেবো কি, এটা পুরো নোংরা আর অনেক শক্ত, মানে স্লিপ খেয়ে যাবে, এটা দিয়ে ওঠা যাবে না। ভেবেছিলাম হালকা একটু নরম হবে, হাতে হাতে নেব, কিন্তু এটা তো পুরো শক্ত। স্লেজিংয়ের জন্য ঠিক আছে, বাট হাঁটার জন্য নয়। ছোট একটা গ্লেসিয়ার, একদম ওই যে ওইখানে যে ছোট টুকরোটা দেখা যাচ্ছে বরফের, ওর উপরে কিন্তু মানুষ আছে। আর এই সাইড দিয়ে যে সবুজের রাস্তাটা উঠে গেছে, যেটা ওই একদম টপে, ক্যামেরায় বোঝা যাবে না, ওখানেও কিন্তু লোক আছে। মানে এইসব এলাকা পুরো বরফ থাকে, পুরো বরফ। হেভি সুন্দর দৃশ্য হয় সেই সময়, এটাও কিন্তু কম নয়। কাশ্মীর কোনো দিন কোনো দিক থেকে খারাপ হয় না, কাশ্মীর ইজ অলওয়েজ আ হ্যাভেন।
আমি যেভাবে পাথরগুলো টপকে টপকে এলাম, ডু নট ট্রাই দিস অন ইয়োর ওন, কারণ আমার পাহাড়ে হেঁটে হেঁটে হয়তো অভ্যাস হয়ে গেছে। খুব রিস্কি। পা যদি একটু ডিসব্যালেন্স হয় পুরো পাথর থেকে ছিটকে পাটা বাইরে পড়বে আর মাথাটা পুরো পাথরের উপরে। সেই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে ভালো রাস্তায় হেঁটে হেঁটে আসাই ভালো। যাই হোক, পাগলামু শেষ করে এবার নিচের দিকে দৌড়াতে হবে, কারণ 11:30 বেজে গেছে। নিচে যেতে মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে আমার। প্রমিস করেছিলাম 12টার মধ্যে যাবো ওই দাদাটাকে যার কাছে ব্যাগ রাখা। মনে হয় বেশি সময় লেগে যাবে, কারণ এরপর আমাকে আবার শ্রীনগর বেরোতে হবে। এর বেশি দেরি করলে আমি শ্রীনগর যেতে পারবো না। গত 3 দিন ধরে হেঁটে পায়ের যে অবস্থা, আজকে তার কিছুই ফিল হচ্ছে না। এইবার ফেরার সময় হয়ে গেছিল। যেরকমটা আমি বলেছিলাম যে এখান থেকে বেরিয়ে আমি শ্রীনগরের উদ্দেশ্যে যাব। সময় যতটা কম, ঘুরে দেখার জায়গা ঠিক ততটাই বেশি। সোনমার্গে কাটানো কয়েকটা ঘন্টা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমারও স্বপ্ন এরকম একটা ঘরের। এখন সময় হয়েছে 12:25, আর কথা মতন 11:30 রওনা দিয়েছিলাম। 1 ঘন্টারও বেশি সময় লাগতে চলেছে নিচে নামতে, যা বুঝতে পারছি। কি আর করবো, পুরো ভ্যালি পর্যন্ত চলে এসেছি। ওখানে দেখা যাচ্ছে সেই ছোট্ট টাউনটা। সময় হয়েছে দুপুর 1:45, যেখানে আমি ব্যাগ রেখেছিলাম অলমোস্ট সেখানে আমি পৌঁছে গেছি। ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার অপোজিটে ক্যামেরার পেছন দিকে আছে একটা মিলিটারি বেস ক্যাম্প। জীবনে প্রথমবার সামনে থেকে ট্যাঙ্ক দেখলাম, আর একটা না, একসাথে মোটামুটি 50টার মতন তো দাঁড়িয়েই আছে। দেখাবো না আমি ক্যামেরাতে, সিকিউরিটি রিজন আছে। আমাদের দেশের সিকিউরিটি আমার ভিডিওর থেকে অনেক বেশি বড়। এই যে ফেন্সিংটা দেখা যাচ্ছে, এই ফেন্সিংয়ের বাদিকেই কিন্তু রয়েছে সেই মিলিটারি সিকিউরিটিটা। থাক না দেখানোই ভালো। কোনো একটা বেজে গেছে, অনেক সময় হয়ে গেছে। এবার এখান থেকে দৌড়াতেই হবে। এরপর যে দোকানে আমি ব্যাগ রেখেছিলাম সেখান থেকে আমি আমার ব্যাগটা কালেক্ট করে নিলাম। দোকানের দাদা বাড়িতে খেতে গেছিলো বলে আমি নিজেই শাটার খুলে ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। তাতে কোনো আপত্তি কেউ করেনি। পাশেই ট্যাক্সি স্ট্যান্ড, কিন্তু সেখানে এসে আমাকে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ শ্রীনগরের ডাইরেক্ট কোনো গাড়ি ছিল না, ব্রেক করে যেতে হবে। শেষমেশ 1.5 ঘন্টা অপেক্ষা করার পর একটা গাড়ি পেলাম। যেরকমটা বললাম যে ব্রেক করে যেতে হবে, তাই এখান থেকে 44 কিলোমিটার দূর কাঙ্গান পর্যন্ত গাড়ি পেয়েছিলাম। কাঙ্গান থেকে আবার আমাকে শ্রীনগরের গাড়ি ধরতে হতো। 44 কিলোমিটার গাড়িতে করে এসে নামলাম কাঙ্গান। কাঙ্গান হচ্ছে শ্রীনগর আর বালতালের মাঝখানে একটা জায়গা। काका श्रीनगर का गाड़ी आगे लगा। কাঙ্গন থেকে শ্রীনগরের গাড়ি পেতে কোনো অসুবিধা হয়নি, কিছুক্ষণ পরেই পেয়ে গেছিলাম। শ্রীনগর সোনমার্গ থেকে টোটাল শ্রীনগর পর্যন্ত আসতে আমার লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা, এবং খরচ পড়েছিল 160 টাকার মতন, দুটো গাড়ি মিলিয়ে। কাশ্মীরের রাস্তা এতটাই সুন্দর যে গাড়িতে বসে হালকা একটু তন্দ্রা আসছিল, সেটাও চলে গেছিল এই বাইরের দৃশ্য দেখতে দেখতে। ইচ্ছা থাকলো একদিন বাইক নিয়ে এই রাস্তায় ট্রাভেল করব। বিকালের দিকে শ্রীনগরে পৌঁছেছিলাম। আমার হোমস্টে বুক করাই ছিল, সোজা সেখানেই চলে গেলাম। अच्छा, क्या नाम है? राणा। अच्छा, राणा प्रताप वर्धन। राइट सर। जी सर। 1540 में आपको 2 नाइट का हो गया? उससे भी कम में हो गया। नहीं, 1540 है ना, 1540। वो आपका विदाउट जीएसटी दिखा रहा होगा ना? ओके। हाँ, फिर विद जीएसटी 154। तो खुद कम। ये कस्टमर है, सिंगल है, एजाज अहमद। कितना है? 895 पर डे। 895। आपका इतना सस्ता मुझे नहीं। आई थिंक आई एम अपग्रेडेड। Nice, वेरी नाइस। Okay, आपका नाम मुझे रमीज। रमीज। जी सर। अच्छा नाम है। बढ़िया सर। आप अपना आधार कार्ड दे दीजिए सर। आप कहाँ से सर? मैं कोलकाता से आया हूँ। कोलकाता से। नाइस। ঠিক এইভাবেই ওনাকে চমকেও গেছে এবং খুশিও হয়েছে যে আমি এত সস্তায় এবং একা ঘুরে বেড়াচ্ছি। পরের কোনো ভিডিওতে আমি আমার এই রুমটা দেখিয়ে দেবো। আজ এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওতে।